নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, দীর্ঘদিন পরে আমি আবার একটু পুরানো ঘরানায় ফিরে যাব। তোমরা জানো অনেক দিন প্রবাদ প্রবচন বা বাগধারার ক্লাস হয়নি। আমি একটু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সালের কোশ্চেনে ব্যস্ত ছিলাম। সেদিক থেকে কারণ হচ্ছে ওদিকের পরীক্ষাটা শুরু হয়ে গেছিলো, তাই ওদের কথা মাথায় রেখে ওই ক্লাসে জোর দিয়েছিলাম। আবার সেটা মোটামুটি কমপ্লিট করে আবার কিন্তু পুরোনো দিকেই ফিরে এসেছি। অর্থাৎ আজ আমি বাংলা প্রবাদ প্রবচন এবং যে বাগধারার বর্ণানুক্রমিক যে আলোচনা ক্লাস শুরু করেছিলাম এখন সেখানটায় ফিরে যাব। সেদিক থেকে আমার নির্মিত বর্ণের কিন্তু প্রথম ক্লাস, আর টোটাল আমার কিন্তু 35 নম্বর ক্লাস। আজকের ক্লাসে নির্মিত প্রবাদ প্রবচনের প্রত্যেকটা প্রবাদে তোমরা জানো বন্ধু আমি উৎস, তার কারণটা কি, কেন প্রবাদটার সৃষ্টি হলো, প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকেও কিন্তু সেই চেষ্টাটা করব। তবে বন্ধু আজও সরাসরি ক্যামেরায় থাকবো না, ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করব। বিগত ক্লাসে সেটাই কিন্তু করেছি। সেদিক থেকে আজ প্রথমেই যে প্রবাদটা সম্পর্কে আলোচনা করব, খুবই জনপ্রিয় প্রবাদ, তোমরা জানো, দক্ষযজ্ঞ ব্যাপার। বিষয়টা কেমন বলো তো বন্ধু, যে প্রজাপতি দক্ষ তার জামাই শিবকে অপমানিত করার উদ্দেশ্যে শিবিন একটা যজ্ঞের আয়োজন কিন্তু করেছিল, এবং দক্ষের কন্যা সতী সেখানে কিন্তু অনিমন্ত্রিত হয়ে যক্ষস্থলে উপস্থিত হলে দক্ষ শিবের প্রতি খুব বাজে বাজে মন্তব্য করতে থাকে। ফলে স্বামীনিন্দা শুনতে না পারে সতী দেহত্যাগ করে, এবং এতে মহাদেব শিব রেগে গিয়ে বীরভদ্রের সৃষ্টি করে দক্ষযজ্ঞ ধ্বংস করে এবং দক্ষের শিরচ্ছেদ করে, মাথা কেটে ফেলে। বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ কোনো বৃহৎ কার্য মহতি বাধা দ্বারা কোনো প্রকারে যদি পণ্ড হয়ে গেলে তাকে লোকে দক্ষযজ্ঞ ব্যাপার বলে থাকে। দক্ষযজ্ঞ বিরাট ব্যাপার, এবং সেটা যদি পণ্ড হয়ে যায়, অর্থাৎ যদি সেটা সিদ্ধি না হয়, তখন তাকে দক্ষযজ্ঞ বিষয়টা আমাদের প্রবাদটা কিন্তু সেখানে ব্যবহার করা হয়। তারপরে রয়েছে দক্ষযজ্ঞের চেয়ে অধিক। এই যে দক্ষযজ্ঞের চেয়ে অধিক হচ্ছে বিষয়টা হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংয়ের মাতৃশ্রাদ্ধের সময় মহাসমারোহ করা হয়েছিল, এবং নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র সেখানে নিমন্ত্রিত হয়ে জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্রকে নিমন্ত্রণ রক্ষা করতে পাঠান, এবং শিবচন্দ্র এলে গঙ্গা গোবিন্দ আদরের সঙ্গে তার অভ্যর্থনা করে শ্রাদ্ধের বিরাট আয়োজন দেখান। দেখে শুনে শিবচন্দ্র গঙ্গা গোবিন্দকে বিদ্রুপ বা ব্যঙ্গ করে বলেন, এ যে দক্ষযজ্ঞের ব্যাপার। অর্থাৎ গঙ্গা গোবিন্দ উত্তরে তখন বললেন যে আজ্ঞে দক্ষযজ্ঞের চেয়েও কিন্তু অধিক। শিবচন্দ্র জিজ্ঞাসা করলেন কীরকম? তখন গঙ্গা গোবিন্দ বললেন, দক্ষযজ্ঞ শিবের আগমন হয় নাই, আমার এই যজ্ঞে স্বয়ং শিবের অর্থাৎ শিবচন্দ্রের আগমন হইয়াছে। বুঝতেই পারছো যে দক্ষযজ্ঞের যে অধিক হচ্ছে ওখানে শিব আসেনি, আর এখানে রাজা শিবচন্দ্র এসেছে, এই অর্থে কিন্তু এটা প্রবাদটা তখন সৃষ্টি হয়েছিল। খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। তোমরা প্রত্যেকেই চেনো কৃষ্ণগঞ্জের মহারাজা কৃষ্ণচন্দ্রের ছেলে হচ্ছে শিবচন্দ্র। এরপর রয়েছে দক্ষিণ দাঁড়ি ঘরের রাজা, পূর্ব দাঁড়ি তার প্রজা, পশ্চিম দাঁড়ির মুখে চাই, উত্তর দেওয়ারির খাজনা নাই। অসাধারণ কথা, আমাদের সাধারণত এটা প্রবাদ বাক্য হিসেবে গ্রাম এলাকায় প্রচলিত প্রবাদ হিসেবে এটা উঠে আসে। বিষয়টা হচ্ছে ব্যাপারটা এরকম যে ঘরের দরজা যদি দক্ষিণমুখী হয় তাহলে ঘরে রীতিমতো আলো এবং বাতাস পাওয়া যায়, এজন্য দক্ষিণ দুয়ারি ঘর সর্বশ্রেষ্ঠ। পূর্ব দুয়ারি ঘরে আলো পাওয়া গেলেও বাতাস ভালো আসে না বলে এই ভালো বাতাস আসে না, সেই জন্যে দক্ষিণ দুয়ারি ঘর অপেক্ষা এটা নিকৃষ্ট। আর পশ্চিম দুয়ারি ঘরে মধ্যাহ্নের পর হইতে সূর্যের তাপ লাগায়, ওটা বড় গরম হয়, ভালো বাতাস পাওয়া যায় না। তার উপর বৃষ্টির সময় পশ্চিমে ঝাপটায় ঘরের ভিতর পর্যন্ত জল যায়, এই জন্য পশ্চিমদারি ঘর নিকৃষ্ট। আর উত্তরধারী ঘরে আলোক এবং বাতাসের অভাব, অধিকন্তু শীতকালে উত্তরে বাতাসে ভয়ানক ঠান্ডা বোধ হয়, এ কারণে কেউ সহজে উত্তরধারী ঘর করতে যায় না। আসলে কথিত আছে নিকৃষ্টতার দরুন নবাবী আমলে উত্তরধারী ঘরের খাজনা নেওয়া কিন্তু হতো না। এইভাবেই কিন্তু এই প্রবাদ বা ছড়াটা কিন্তু সৃষ্টি হয়েছিল। তারপর হচ্ছে দধির অগ্র ঘোলের শেষ। এই যে দধির অগ্র ঘোলের শেষ হচ্ছে দুধ, এই যে দধির পাত্রের উপরিভাগেই সার পদার্থ থাকে, এই জন্য সেটা খেতে অতিশয় সুস্বাদু হয়। আর ঘোলের উপরের জলীয়াংশ নিচে কিন্তু সার থাকে, এ কারণে ঘোলের কিন্তু নিচের অংশ খেতে হচ্ছে সুমিষ্ট হয়, এই কারণে বলা হয় দধির অগ্র ঘোলের শেষ। তারপরে দয়া করে দেয় নুন, ভাত মারে 10 গুণ। বিষয়টা কেমন বলো তো?
যে এক কৃপণ গৃহস্থ জনৈক ভিক্ষুকের মানে শকাতর সেই অনুনয় বিনয়ে সে বাধ্য হয়ে তাকে ভাত খাইতে দিল এবং গৃহিণী দয়াবশত তাতে একটু লবণ দিলেন। ভিক্ষুক সে লবণ সংযোগে পাত্রস্থ ভাতগুলি তো পাইলই, বলছে তদ্ব্যতীত সে আরও ভাত চেয়ে নিয়ে উদরপূর্ণ করলো। এটা দেখে গৃহস্থ রাগে পূর্বোক্ত বাক্যটি বলেছিল যে দয়া করে দেয় গুণ, ভাত মারে 10 গুণ। মানে ব্যাপারটা কেমন বলো তো? ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ একটু প্রশ্রয় পেয়ে অধিকতর লাভের প্রত্যাশী হইলে লোকে এই প্রবাদ কিন্তু ব্যবহার করিয়া থাকে। ঠিক এটা ইংরেজিতে এভাবে ব্যবহৃত হয় এই প্রবাদটা, গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল আস্ক ফর অ্যান এল। তবে পরমাজে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপর হচ্ছে দয়ার পর ধর্ম নাই। দেখো বন্ধু, যে দয়ার পর ধর্ম নাই, হিংসার পর পাপ নাই। মানে বুঝতেই পারছো দয়ার মতন ভালো ধর্ম কিছু নেই আর হিংসার মতন খারাপ কিছু নেই, পরিষ্কারভাবে কথাটা বলা আছে। তারপর হচ্ছে দরকার পড়লে খোঁড়াও লাপায়। দরকার পড়লে খোঁড়াও লাপায় মানে হচ্ছে অর্থাৎ নিজের গরজ যদি পড়ে খুব অকেজো ব্যক্তিও তখন কিছু কাজ করার কিন্তু চেষ্টা করে থাকে। তারপর হচ্ছে দরিদ্র দেশে গুণরাজি নাশে। এই যে দরিদ্র দেশে গুণরাজি নাশে মানে যে বিষয়টা হচ্ছে এরকম যে অনেক গুণসত্ত্ব দরিদ্র হইলে তার কোনো গুণই স্ফূর্তি লাভ করতে পারে না, বরঞ্চ অভাবের তাড়নায় তার গুণ সকল একে একে নষ্ট হয়ে যায়। তাই দরিদ্র দেশে গুণরাশি নাশ, অর্থাৎ গুণী ব্যক্তি যদি অভাবী হয় তাহলে তার অনেক গুণই কিন্তু অভাবে পড়ে নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে দর্পণে মুখ দেখা। এই যে দর্পণে মুখ দেখা মানে কী বলতো, যে দর্পণে মুখ দেখার সময় তেমন মুখভঙ্গি করবে, দর্পণে অবিকল সেরকম হবে। অর্থাৎ তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যেরকম মুখভঙ্গি করবে সেটাই রিফ্লেক্ট হবে। লোকের সঙ্গে যেমন ব্যবহার করবে লোকের নিকট অবিকল তেমন ব্যবহারই পাবে। এটা হচ্ছে বেলা দর্পণে মুখ দেখা মানে যার সঙ্গে তুমি যেমন করবে তোমার সঙ্গে কিন্তু তেমনটাই হবে। তারপর হচ্ছে দর্পহারী ভগবান মানে মধুসূদন। এই যে দর্পহারী ভগবান মানে হচ্ছে ঈশ্বর সকলেই দর্পচূন্য করেন, মানে ঈশ্বর কারোই কিন্তু অহংকার দেখতে পারেন না। কেউ যদি অহংকার করেন ঈশ্বর কোনো না কোনোভাবে সেটা কিন্তু খণ্ডন করবেন। তারপরে দল ভাঙলে যে কই খাবে সে, মানে ব্যাপারটা কী বলতো, অর্থাৎ যে কষ্ট করে পুকুরের জঞ্জাল সাফ করলো সেই কই মাছ খাবে, যে পরিশ্রম করলো সেই পরিশ্রমের ফল পাবে, এটা হচ্ছে স্বাভাবিক। তারপরে হচ্ছে আরেকটা জনপ্রিয় প্রবাদ, 10 চক্রে ভগবান ভূত। প্রত্যেকেই আমরা বলে থাকি এটা, যে 10 চক্র অর্থাৎ 10 জনের ষড়যন্ত্রে জীবিত ভগবান নামক পণ্ডিতকে ভূত হইতে হয়েছিল। মানে বিষয়টা হচ্ছে 10 জনে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সে যেমনই লোক হোক না কেন তাকে কিন্তু নানারূপ নির্যাতন সহ্য করতেই হয়, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। এটা সংস্কৃততে এইভাবে ব্যবহৃত এই প্রবাদটা যে ভগবান ভূততাং গত। এরপর আছে 10 দিন চোরের 1 দিন সাধের। এটা একটা জনপ্রিয় প্রবাদ। আমরা বলি সাধের মানে গৃহস্থের, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এইভাবে আমরা বলে থাকি। বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ চোর চুরি করে 10 দিন ফাঁকি দিতে পারে, কিন্তু তাকে একদিন সাধুর হাতে ধরা পড়তেই হবে, আর যেদিন গৃহস্থের হাতে ধরা পড়বে সেদিন এই চুরির সে ফয়সালা কিন্তু সে করেই নেবে। তারপরে 10 পুত্র সমকন্যা যদি সুপাত্রে পড়ে। এই যে 10 পুত্র সমকন্যা যদি সুপাত্রে পড়ে, ব্যাপারটা কেমন বলো তো, অর্থাৎ কন্যাকে যদি সুপাত্রে দান করা যায় তবে সেই এক কন্যা হতেই 10 পুত্রের কাজ হয়। অর্থাৎ 10টা ছেলে থাকলে মানুষের যতটা উপকার হতে পারে, একটা মেয়েকে যদি ভালো একটা পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে যায়, ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যায়, তার থেকে কিন্তু অনেক বেশি উপকার কিন্তু হতে পারে। তারপর হচ্ছে 10 মুখে ধর্ম। যে 10 মুখে ধর্ম কেমন বলো তো, অর্থাৎ 10 জনে যে ধর্ম বলে প্রচার করে সেই ধর্ম বলেই কিন্তু স্বীকৃত হয়, এই জন্য বলা হচ্ছে 10 মুখে ধর্ম। তারপর হচ্ছে 10 যেখানে ধর্ম সেখানে। এই যে 10 যেখানে ধর্ম সেখানে বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ যেখানে 10 জনে মিলিত হয়ে কাজ করে সেখানে কিন্তু অন্যায় হয় না। অর্থাৎ 10 মিলে কারোই কাজ হারিয়ে যেতে লাইন হয়, কারণ 10 জনের বুদ্ধি থাকলে সাধারণত অন্যায়টা না হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। তারপরে হচ্ছে
দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ, যেটা বলছিলাম এখনই, অর্থাৎ সবাই মিলে অর্থাৎ 10 জনের পরামর্শ বা সাহায্য নিয়ে কাজ করা উচিত। তাতে কিন্তু মানে হারার সম্ভাবনা কম, ঠকার সম্ভাবনা কম। অর্থাৎ 10টা চোখ বা 10টা ব্রেন তো আর ভুল করতে পারে না, এই কারণে বলে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ। তারপর হচ্ছে দশে যারে বলেছি তার প্রাণে কাজ কি, বিষয়টা হচ্ছে কেমন বলো তো, অর্থাৎ 10 জনে যার নিন্দা করে তার জীবন ধারণ বৃথা। অর্থাৎ সব লোক মুখে মুখে নিন্দা প্রচার হলে কিন্তু বেঁচে থাকা তখন চাপ হয়ে যায়। দেখো বন্ধু, এই যে প্রবাদ প্রবচন, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ 2003 সালে এটা মাধ্যমিকে পাঠ্য ছিল, 2005 সালেও এটা উচ্চ মাধ্যমিকে পাঠ্য ছিল পর্যন্ত, কারণ আমি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই তখন এটা পাঠ্য ছিল। তাছাড়া এটা বর্তমানে এসএসসি, এমএসসি, কলেজ সার্ভিস পরীক্ষায়ও পাঠ্য। বাংলা মিডিয়ামে ক্লাস 11-এও কিন্তু এটা পাঠ্য আছে। তাছাড়া সুন্দর কথোপকথনের জন্য, লেখনীকে ক্ষুরোধার করার জন্য এরকম কিন্তু প্রবাদ প্রবচন কিন্তু জানাটা একান্ত প্রয়োজন। এতে কিন্তু তোমার এই বুদ্ধিমত্তার কিন্তু প্রকাশ পাবে। সেদিক থেকে আমি বলবো প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কিন্তু বন্ধু শুনতে। তারপর আছে 10-এর মুখে জয়, 10-এর মুখেই ক্ষয়, বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ 10 জনে অর্থাৎ সাধারণে যার প্রশংসা কীর্তন করে সেই যশস্বী হয়, আবার 10 জনে যার দোষ কীর্তন করে সে প্রকৃত গুণী হইল নিন্দিত হয়ে থাকে। অতএব 10 জনে মেনে চলাটা হচ্ছে উচিত, অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে থাকাটাই বাঞ্ছনীয়। তারপর হচ্ছে আরেকটা জনপ্রিয় প্রবাদ, যে 10-এর লড়ি একের বোঝা। আমরা জানি 10-এর লাঠি একের বোঝা, প্রচুর আমরা এটা পড়েছি। অর্থাৎ 10 জনের 10খান লাঠি যদি একজনকে বইতে দেওয়া হয় তবে তার পক্ষে একটা ভারী বোঝা হয়ে যায়, কিন্তু 10 জনে যদি এক একখানা লাঠি হাতে করে নেয় তবে কারো কিন্তু তার বোধ হয় না। যে 10-এর লাঠি একের বোঝা মানে হচ্ছে সবাই মিলে করলে যে কাজটা সহজ, একার পক্ষে সেই কাজটা কিন্তু খুবই কঠিন। তারপর রয়েছে 10-এ লাগে ভূত ভাগে। এই 10-এ লাগে ভূত ভাগে মানে অর্থাৎ 10 জনে লাগলে ভূতেও ভয় পেয়ে চলে যায়, লাগলে মানে একসঙ্গে কাজ করলে। বিষয়টা হচ্ছে 10 জনে মিলে চেষ্টা করলে অতি দুঃসাধ্য কার্য কিন্তু তখন সুসাধ্য হয়ে থাকে। তারপর হচ্ছে দাঁড়ালে পোয়া, বসলে ক্রোশ, পদ বলে মোর কিসের দোষ। অসাধারণ কথা এটা, তোমরা জানো যে পথে চলতে চলতে একবার দাঁড়িয়ে কারোর সঙ্গে যদি কথা বলো তবে এক পথ অর্থাৎ প্রায় আধ মাইল পথের ফেরে পড়িতে হয়, অর্থাৎ আধ মাইল তুমি পিছনে পড়ে যাবে। অর্থাৎ এক পোয়া পথ চলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নষ্ট হয়ে যায়। আর যদি বসা যায় তবে এক ক্রোশ পথ অতিক্রম করার সময় কিন্তু কেটে যায়। এদিকে পথকে তো দোষ দে নেই, তুমি তো এইভাবে সময়টা নষ্ট করছো, তাই পথের দোষ দিয়ে লাভ নেই বন্ধু, তোমারই দোষ। অর্থাৎ ভাবনাটা, বুদ্ধিটা তোমাকেই কিন্তু পরিবর্তন করতে হবে। তারপর হচ্ছে দাড়িকে মাছি করা আর মাঝগাঙে ডুবে মরা। বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ যে কাজে অনভ্যস্ত তার উপর যদি সেই কাজের ভার দিলে কাজ স্বাভাবিকভাবে পণ্ড বা নষ্ট হবে এবং বিপদের সম্মুখীন তোমাকে হতে হবে, এটা স্বাভাবিক জিনিস, এটাই বোঝাতে চাওয়া হয়েছে। তারপর হচ্ছে দাঁত আর ভাই বিকল হইলে মন্দ। বিষয়টা কেমন বলো তো বন্ধু, যে দাঁত যতদিন না নড়ে ততদিনই বড়ই উপকারী, কিন্তু একবার নড়লে আর কিন্তু রক্ষা নেই, তাহা তখন ভয়ানক যন্ত্রণাদায়ক হয়। এইরূপ ভাইয়ের সঙ্গে যতদিন ভাব ভালোবাসা থাকে ততদিন খুবই ভালো, কিন্তু একবার যদি মনোমালিন্য ঘটে তখন কিন্তু সেটা ভয়ানক শত্রু হয়ে কিন্তু দাঁড়ায়। এই জন্য বলা হয় দাঁত আর ভাই বিকল হইলে মন্দ, অর্থাৎ একটু এদিক ওদিক সম্পর্ক নষ্ট হলে কিন্তু সেটা সত্যিই একটা কষ্ট সাপেক্ষ বিষয়। তারপর হচ্ছে দাঁত গেলে আধ গেল। এই যে দাঁত গেলে আধ গেল মানে অর্থাৎ যতদিন দাঁত থাকে ততদিন ইচ্ছা মতন সকল জিনিস তুমি খেতে পারবে এবং উদরে তৃপ্তি সাধন করতে, উদর মানে পেটের, কিন্তু দাঁত ভেঙে গেলে আর ইচ্ছা মতন জিনিস খেতেও পারবে না এবং উদর পুত্তিরূপ সুখ লাভও কিন্তু করতে পারবে না। তাই বলছে দাঁত গেলে আধ গেল মানে শান্তি, ভালো লাগা, তৃপ্তি, খেয়ে যেটা আছে সেটা। তারপরে হচ্ছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝা যায় না। খুবই জনপ্রিয় একটা প্রবাদ, আমরা প্রত্যেকেই বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না। বিষয়টা হচ্ছে সংসারে আমাদের এমন উপকারী লোক অনেক আছেন যাদের জীবিতকালে আমরা বুঝতে পারি না যে তাদের নিকট থেকে কীরূপ সাহায্য পেয়েছি, কিন্তু তারা মরে গেলে যখন সেই সাহায্যের অভাব হয় তখন এই কথাটা আমরা ব্যবহার করি। অর্থাৎ দাঁত থাকাকালীন আমরা দাঁতকে কেউ যত্ন নিই না, দাঁত ভেঙে যাওয়ার পরে বুঝি খাবার খেতে পারছি না, স্বাদ নিতে পারছি না। যে মানুষটা এতদিন উপকারে লেগেছিল, গুণী ছিল, তাকে কোনোদিন বুঝতে পারিনি, সে চলে যাওয়ার পর, ছেড়ে যাওয়ার পর তার অভাবটা যখন অনুভব করি তখন এটা বলে দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা। তারপর হচ্ছে দাঁত দেখি তোর বয়স কত।
অর্থাৎ দাঁত দেখে গরুর পশুর বয়স নির্ণয় করা হয় বলে কোনো ব্যক্তিকে বয়সের বিষয়ে ব্যঙ্গ করে এটা বলা হয় দাঁত দেখে তার বয়স। অর্থাৎ তোমার যারা বয়স্ক গরু টরু আছে তাদের দাঁত কটা আছে, ভেঙেছে না বা কটা উঠেছে, সেই অনুসারে কিন্তু বোঝা যায় তার বয়সটা কেমন হলো। তাই কোনো মানুষের বয়স সম্পর্কে ব্যঙ্গ করতে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণানুক্রমিক প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম, তোমরা জানো সেদিক থেকে এটা আমার কিন্তু বর্ণ নির্মিত প্রথম ক্লাস, আর টোটাল 35 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আর একটা প্রবাদ আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব। আজকের শেষ প্রবাদটা হচ্ছে দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকা। এই দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকা মানে হচ্ছে অনাহারে পড়ে থাকা, অর্থাৎ অনাহারে থাকলে দাঁত মানে নাড়তে হয় না, সুতরাং যেন দড়ি দিয়ে দাঁতকে বেঁধে রাখা হয়েছে, তাই তাকে বলা হয় কিন্তু দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকা। আশা করছি বন্ধু আজকেও নির্মিত প্রবাদ প্রবচনের প্রথম ক্লাসে তোমাদের একটা সুন্দর তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।